এই যে তুমি লখনৌ থেকে চলে এলে, চাকরি চেঞ্জ করে চলে এলে, হঠাৎ চাকরি চেঞ্জ করলে কেন? প্রথম কথা, আমার স্ত্রী বলছিল যে আমার আর লখনৌ এত গরম, গরমের সময় এত গরম, শীতের সময় এত শীত, আত্মীয় স্বজন থেকে এত দূরে, সেটা পছন্দ করছিলেন না। তো ওর পিড়াপিড়িতে আমি একটা সেই সময় আমার একটা কী ব্যাপার ছিল, আমার ওই প্রথম কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি। তারপরে দুটো আমি ইন্ডিয়ান কোম্পানি, ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, সেখানে তারা আমাকে ডেকে নিয়েছে, আমাকে কোনো ইন্টারভিউ দিতে হয়নি। আমার এতই গুডউইল ছিল বাজারে, মানে চাকরির ক্ষেত্রে। তো এরকম একটা কোম্পানির, আমি বোম্বের একটা কোম্পানির অফার পেলাম, বেটার অফার, আমার তাতে টাকা পয়সা লাভ হলো, এবং তারা ক্যালকাটা হেডকোয়ার্টারে আমাকে চাইলেন। সেই জন্যই চলে এলাম। তোমার কথায় একটা, যেটা কি আমরা ভাবতে পারি যে তুমি একটা সুন্দর পাচ্ছ তোমার লখনৌতে, তোমার যতটা ভালো লাগছে, বা তোমার ছেলে মেয়ে যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছেন, কাকিমা তত হতে পারেননি তার মানে লখনৌতে। মানে কারণটা বলি। প্রথম কথা তো আমি তো বেশিরভাগ সময় টুরে বাইরে থাকতাম। তবে আমি একটা খেয়াল রাখতাম যে সানডেতে যে করেই হোক আমাকে বাড়ি ফিরতে হবে। ট্যুর প্রোগ্রামটা এমনভাবে করতাম, কিন্তু একটা ভাস্ট টেরিটরি আমাকে কভার করতে হতো। হোল অফ ইউপি, পার্ট অফ এমপি, কাজে এই ভাস্ট টেরিটরি কভার করতে হতো। এর ফলে বাড়ি থাকার মানে সময়টা খুব কমে যেত। একদিন এমনও ঘটেছে যে আমি ট্যুরে যাব, রাত্রিবেলা টিকিট কাটা আছে, ট্রেনের টিকিট কাটা আছে, বেরোবো, পোশাক টোশাক করে বিছানাপত্র ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছি, ছেলে মেয়ে এমন জোরে কান্না শুরু করে দিল, জড়িয়ে ধরে, যেতে দেবো না, রবীন্দ্রনাথে সেরকম যেতে নাই দেবো। তো কী করি, আমার স্ত্রী বলে যদি সম্ভব হয় থেকে যাও না, ওরা হয়তো কান্নাকাটি হচ্ছে। এই সময় আমাদের প্রতিবেশী এক ভদ্রলোক, তার তার নাতি বোধ হয়, এই 22-23 বছর বয়স, সে এলো আমাদের বাড়ি বেড়ানোর জন্য এসেছিল। সে যখন এই অবস্থায় দেখলো, তখন আমাকে বললো যে কাকু, আপনি টিকিটটা দিন, আমি গিয়ে ফেরত দিয়ে আসছি, আপনি থেকে যান। ও স্টেশনে গিয়ে টিকিটটাকে ফেরত দিয়ে এলো, আমি ট্যুর ক্যান্সেল করলাম ছেলেমেয়েদের কান্নার জন্যে। তো এরকম ঘটেছে যে বাড়িতে থাকতে পারতাম না বলে আমারও মন চাইতো যে যতটা থাকা যায়। পরের দিকে আমি চেষ্টা করছিলাম যে লখনৌতে কিছু আমাদের স্টাফ বাড়িয়ে তাদের সঙ্গে আমার ওয়ার্ক রেখে লখনৌতে যাতে আমার স্টেটা বাড়ানো যায়, চেষ্টা করছিলাম। কিন্তু আমার স্ত্রী বললেন যে এত গরম, গরমের সময় সাংঘাতিক গরম, আর শীতের সময় তো এরকম সেরকম শীত, আর তাছাড়া আমাকে পায় না, অন্য আত্মীয় স্বজন নেই। এটা বড় কষ্টের ব্যাপার ছিল, সেটা তো আমি বুঝতে পারতাম। লখনৌতে খাওয়া দাওয়ার কি বক্তব্য ছিল? বাইরে খাওয়া দাওয়া তো খুব সাংঘাতিক, অপূর্ব খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এত সন্তুষ্ট ছিলাম, খুবই ভালো। টুন্ডে কাবাব খেতে নাম তখন উঠেছে? কাবাব খেতাম, তবে নামটা কী ছিল মনে নেই। আর একটা লখনৌতে আমাদের একটা জিনিস খুব ফেভারিট ছিল, সেটা হচ্ছে কুলপি। প্রকাশ কুলপি? কুলপি লখনৌতে আমিনাবাদে একটা কুলপির দোকান ছিল, তো সেখানে কুলপি আমরা খুব খেতাম। প্রকাশ কুলপি, নামটা মনে নেই এক্স্যাক্টলি, এখন অনেক বছর হয়ে গেলে। খুব বিখ্যাত দোকান ছিল। আর ছিল রেউড়ি, ওই তিল লাগানো সাদা সাদা, তারপরে রেউড়ির লাঠি হতো, গোল গোল হতো। রেউড়ি এটা লখনৌ বিখ্যাত। লখনৌ আরেকটা বিখ্যাত ছিল চিকনের কাজ, পাঞ্জাবি টাঞ্জাবি এই সমস্ত, এগুলো খুব বিখ্যাত ছিল। এই আর গান বাজনা তো ছিলই। তো লখনৌতে প্রচুর বাঙালি থাকতেন, প্রচুর বাঙালি। ইনফ্যাক্ট যদি আমি খুব ভুল না করে থাকি, আমি নামটা ঠিকই বলছি আশা করি, অতুল প্রসাদ সেন থাকতেন। হ্যাঁ, আমরা তার বাড়ি গেছি, আমার বাড়িতে। তখন ওর বাড়িতে আর ওর নেই, কিনে নিয়েছেন ওর একজন। কিন্তু রাস্তাটা অতুল প্রসাদ সেন, হ্যাঁ, একদম। আমি লখনৌ নিয়ে একটা গল্প আমার আছে, আমার যেটা এবার একটা বই প্রকাশ হচ্ছে ডিএম লাইব্রেরি থেকে, ওটা 100 বছরের পুরনো একটা পাবলিশিং হাউস। আমার একটা 18টা গল্প নিয়ে একটা বই বেরোচ্ছে, তার প্রুফ দেখা শুরু হয়ে গেছে। তার মধ্যে একটা লখনৌকে নিয়ে আমার কয়েকটা গল্প আছে। তার মধ্যে একটি গল্পের মধ্যে
কতুলপুরাত সেন মার্গ রাস্তাটার নাম, ওই রাস্তাটার বর্ণনা আছে। যদি তোমার সঙ্গে কথাবার্তা বলতে যদি সেই কথাটা উঠে আসে তখন বলা যাবে কেন সেই গল্পটা আর কেনই বা লাকনো তার না, পটভূমি। বলো না, এখনই বলো, কি আছে, কথা এই প্রসঙ্গে ওঠে। গল্পটা, মানে তুমি যে গল্পটা লিখেছো, হ্যাঁ, এটা তো মানে একটা কোনো ঘটনার উপর বেস করে একটা নিজের জীবনের। একদম একদম। হ্যাঁ, বলো। ঘটনাটা হচ্ছে যে আমাদের যখন আমি সিটি কলেজে পড়ি সেই সময় আমাদের 4th ইন্টার ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভ্যাল হয় দিল্লিতে। তো ইয়ুথ ফেস্টিভ্যালে যারা গান গাইবে, যারা নাচবে, যারা বাজনা বাজাবে, ইত্যাদি নানা রকম কিছু হয়, নাটক। তো গানে আমার নাম দিয়েছিলাম এবং সে সিলেকশন হতো একাডেমি অফ ডান্স ড্রামা অ্যান্ড মিউজিক। এটা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সামনে যেটা রথীন্দ্র মঞ্চের এদিকে। এখন তো ওটা রবীন্দ্র ভারতী হয়ে গেছে, তখন নাম ছিল একাডেমি অফ ডান্স ড্রামা অ্যান্ড মিউজিক। তো ওখানে গানে কম্পিটিশন হলো, কলেজ থেকে নাম নেওয়া হলো, নাম দিয়েছিলাম। কম্পিটিশনের দিনে আমি এটা ভৈরবী ভজন গেয়েছিলাম। জাজ ছিলেন মায়া সেন, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত শিল্পী, ক্লাসিক্যাল শিল্পী। উনি পরে রবীন্দ্রভারতীর ডিন হয়েছিলেন। আর ছিলেন চিত্ত রায়, তখনকার দিনে খুব নাম করা লোকসঙ্গীত শিল্পী। উনি রেডিওতে ছিলেন, সিলেকশন বোর্ড ছিলেন। তো ওখানে আমি সিলেক্টেড হলাম, ওখানে রিহার্সাল হলো। এই সময় রিহার্সাল দিতে গিয়ে আমাদের একটা ঘটনা ঘটলো। আমরা যারা গানের দলে ছিলাম, ছেলে মেয়ে সব ছিলাম, সম্ভবত 5 জন মেয়ে আর 6 জন ছেলে ছিলাম, কিংবা 6 জন মেয়ে 5 জন ছেলে এরকম। তো রিহার্সাল মাঝখানে ব্রেক হতো, চা হতো, চা বিস্কুট হতো। তো তখন আমার এক বন্ধু আমাকে কানে কানে বললো, দেখ এই মেয়েটা, আমি নাম বলছি না, নাম পাল্টে দিচ্ছি কেমন, তার আসল নামটা আমি বলছি না, এই মেয়েটি না এই খুব দুঃখের জীবন। আমি বলি, কেন? বলে বাল্যবিধবা। প্রথমে না মানেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে চিন্তা করে বুঝলাম। তখন ন্যাচারালি আমার ওর উপর নজরটা পড়লো, মানে মেয়েটাকে তখন অবজার্ভ করতে শুরু করলাম। শান্তশিষ্ট, হাতে কী পড়েছে, কেমন দেখতে, এইরকম চোখে পড়লো। কোন সাল? 56। 56। একটা সহানুভূতি হলো, ভীষণ রকমের সহানুভূতি। এখন এটাকে ভালোবাসা বলা যাবে না, কারণ তাকে আমি কোনদিন কিছু বলিও নি, সেও আমাকে কিছু বলেনি। আমার কষ্ট লাগতো মেয়েটার জন্য। অপূর্ব গান গাইতো, গলাটা ছিল কমলা ঝরিয়ার মতো একদম। কিন্তু আমি বারবার ওর দুঃখিত মুখটা কেন চোখে পড়তো, সহানুভূতি একটা। তারপর আমরা তো দিল্লিতে গেলাম, একসঙ্গে গান বাজনা হলো, নানান জায়গায় হলো, গল্প, তখন কথাবার্তা বলি আমরা সমস্ত। ও কিন্তু ইয়ে থেকে আমাদের রিহার্সালের সময় থেকে কথা বলতাম, আর সাধারণ কথা, গান নিয়ে কথা, রিহার্সাল নিয়ে কথা, এই সমস্ত। এটাকে কোনো ভালোবাসার কথা কখনো ভাবিনি, সহানুভূতি ছিল। অথচ এই ঘটনা যখন মনে পড়লো, এই ঘটনা নিয়ে যখন গল্পটা আমি লিখলাম, তখন এই সহানুভূতিটা মানে আমার বর্ণনার মধ্যে ওটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। তো 1956 সালে তোমার সঙ্গে দেখা হলো, গান শিখছেন এই একজন ভদ্রমহিলা, যে তুমি জানতে পারছো যে আসলে ছোটবেলায় তিনি বৈধব্য যাপন করছেন। তোমার যাই হোক না কেন একটা স্নেহ বলো, এই ছিল, যাই ছিল, সহানুভূতি ইত্যাদি ছিল। পরে অদ্ভুতভাবে তোমার গল্পে সেটা ফেরত এলো। দেখো, একটা ব্যাপার কি, যখনই এই অনুষ্ঠানের কথাটা মনে হতো যে আমরা এরকম ইয়ুথ ফেস্টিভ্যালে গিয়েছিলাম, গান গেয়েছিলাম, একটা গানের স্মৃতি থেকেই এটা ফিরে এসছে, একসঙ্গে গানের জন্যই ফিরে এসছে।
আর তখন যা যা ঘটেছিল দিল্লিতে, সেই সবগুলো রিহার্সালের সময় কী ঘটেছিল, এটা তো স্বাভাবিকভাবেই এগুলো মনে ফিরে এসছে। এখন এই যে গোটা ঘটনাটা যখন ফিরে আসছে, তার সঙ্গে সঙ্গে তার চরিত্রগুলো ফিরে আসছে, যে ঘটনার মধ্যে আমরা কারা কারা ছিলাম। আর এটা ভাবতে গিয়েই তখন আমি তার নাম পাল্টে রেখেছি অনু। আমার গল্পের চরিত্রের নাম হচ্ছে অনু, আসল নাম তা নয়, কারণ সেটা আমি বলতেও পারি না। তা অনু ফিরে এসছে গল্পের মধ্যে। আর যখন ফিরে এলো, তখন ওই গল্পটা একটা লাভ স্টোরি থেকে দাঁড়িয়ে গেল। আমি গল্পটা লিখেছি উত্তম পুরুষে, আমি বলে লিখেছি, কেমন? এখন তাহলে ওর সঙ্গে আমি কীভাবে আবার যোগাযোগটা করব? কারণ আমার তো বাস্তবে তো আর কোনো যোগাযোগ ঘটেইনি কখনো। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, দিল্লি থেকে যার যার মতো ফিরে এসেছি, যার যার কলেজে ফিরে গেছি, ব্যাস। আর কোনো একদিনের জন্য দেখা হয়নি। দেখা হয়েছিল একমাত্র, বন্ধুত্ব হয়ে গিয়েছিল। অনিল বাগচি বিখ্যাত সুরকার ছিলেন, ওর ছেলে অলোক বাগচি, ও আমার খুব বিশেষ বন্ধু হয়ে গিয়েছিল, দুজনে খুব গান বাজনা করতাম একসঙ্গে। তো যাই হোক, এখন কী করে ফিরে আসবে, ওই সহানুভূতির কথাটা মনে এলো, মনটা খারাপ লাগলো। তা কীভাবে আবার তাকে আমি ফিরে দেখাবো? তো গল্পটা পটভূমিতে চলে গেল লখনৌ। লখনৌ কোথা থেকে শুরু করা গেল? লখনৌ রেসিডেন্সি আছে একটা, যেটা সাহেবদের জায়গায় ছিল। সিপাহী বিদ্রোহের সময় তো গুলিতে বিধ্বস্ত হয়ে যায়, ছাদ ফাত ভেঙে যায়। এখানে এখনও গোলাগুলির দাগ, সেই গর্তগুলো সব মেনটেন করা হয়েছে, মানে লোককে দেখানোর জন্য যে যুদ্ধের বিভৎসতা বা স্মৃতি, ভারতীয় সৈনিকদের বীরত্বের গাথা প্রচার করার জন্যই হোক, যে কোনো কারণেই হোক, এগুলো আছে, ওইভাবে রাখা আছে। আর ওখানে একটা কামান আছে, সেই কামানটা খুব যত্ন করে রাখা হয়, ওই যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। তো গল্পটা এইভাবে এসছে যে আমি যেন একটা ছুটির দিন, আমি একজন এখন ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার, একটা কোম্পানি, গভর্নমেন্টের কোম্পানিতে কাজ করি। চাকরির জন্য আমি ওখানে গেছি, ওখানে প্রজেক্ট নিয়ে গেছি, কিছু সরকারি বাসভবন টবন সব তৈরি হবে, সেসব জন্য অফিস তৈরি হবে, গেছি। তো এই সময় একটা ছুটির দিনে আমি রেসিডেন্সিতে গেছি বেড়াতে। গিয়ে ওই কামানটাতে দেখতে দেখতে দেখছি কামানে যেন কি লেখা আছে। তো আমি ঝুঁকে পড়ে কামানটাতে লেখাটা পড়ার চেষ্টা করছি। এই সময় হঠাৎ পাশে এসে কেউ দাঁড়ালো এবং তার ছায়াটা গিয়ে ওই লেখার উপরে পড়লো। লেখাটা পড়তে পারছি না, বিরক্ত হয়ে মানে উঠে দাঁড়িয়ে বললো, এটা সরে দাঁড়ান না। উঠে দাঁড়িয়ে তার মুখে দিয়ে তাকে সরে দাঁড়ান না বলতে গিয়ে আমার পায়ের নিচে মাটি কেঁপে গেল। দেখলাম অনু। এইভাবে আমি দেখিয়েছি, এবং গল্পটার নামও দেওয়া হচ্ছে ফিরে পাওয়া। আচ্ছা, তারপরে কি করে এখন অতুল প্রসাদ সেন মার গেল, এখন অনু কেন ওখানে গেল? কাজে ওরও তো একটা ইতিহাস আনতে হবে। অনু ক্লাসিক্যাল গান শিখতো, তারপর তো চক্রবর্তীর কাছে গান শিখতো, এটা বর্ণনার মধ্যে লিখেছি। আসলে কার কাছে শিখতো আমার জানা নেই, কাল্পনিক এটা। তো গান শিখেও খুব বড় ক্লাসিক্যাল শিল্পী হয়। ওর মামা অ্যাডভোকেট, এবং তিনি অতুল প্রসাদ সেন মার্গে থাকতেন। ও মামার কাছে চলে আসে। সে লখনৌতে মরিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিক, খুব নাম করা হিন্দুস্তানি মিউজিকের কলেজ একটা, সেখানে ভর্তি হয়ে ডিগ্রি নেয়, এবং তারপরে লখনৌ রেডিওতে ও অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টরের চাকরি পায়। তখন আমিনাবাদে নতুন ফ্ল্যাট হচ্ছে, একটা ফ্ল্যাট ও কেনে, আমিনাবাদে বাস করছে। ও ছুটির দিনে এসছে রেসিডেন্সিতে দেখতে, বেড়াতে। ঘটনার চক্রে সেখানে আমার দেখা হলো আমাদের। এইভাবেই গল্পটা গিয়েছে, এবং সেই গল্পটা শেষ হয়েছে মিলনান্তক।